আমি যখন বসেছিলাম তখন আমার কাছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার সাথে দিয়েছেন ভয়েস মেসেজ, আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ হাসান তৈয়বের। উনি বলছেন, আজকে আমাদের এই সেমিনারের কথা উল্লেখ করে বলেছেন, মান্না ভাই ওখানে আমাদের এই অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওনারা পুরানো আদেশের উপরে কথা বলছেন, বর্তমান আদেশের উপরে নয়। মানে আমার ইচ্ছা ছিল না যে এই বিতর্ক এরকম করে শুরু করি। উনি পাবলিকলি বলেননি, এটা আমি পাবলিক না করলেও হয়তো পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা এটা বলেছেন, আমরা তাদের এই বক্তব্য ওই বক্তব্য ধরে নয়, নিজেদের মতো করে তারা যা বলেছেন সেটার সমালোচনা করেছি, এটার ভুলগুলো দেখিয়েছি, অতএব তারা এই কথা পরেও হয়তো বলবেন, তাই আগেই বলা দরকার মনে করছি। যেটা ওখানে আছে আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পুরনো বিতর্কিত ধারা, সাইবার 35 ঘ ধারায় বলা হয়েছে, যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন, তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে। এটা মানা যায়? পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা মানা যায়? খুব সহজ কথা, যায় না। ওনারা বলছেন, যেটা ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, উনি তার এটা সম্ভবত স্টেটমেন্ট দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে, বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। আমি আবার পড়ি, পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার CII এবং এসব কৌশলগত অবকাঠামোয় সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ। ভালোই কথা, তাই না? এই সীমাবদ্ধতা থাকবে। পুলিশ কোনো সীমার মধ্যে থাকে। আমাদের দেশে যে আইন নাই, লেখা নাই, সেটা ধরে তারা কাজ করে। তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন, স্পেস বাড়িয়ে নেওয়া তো আমার ব্যাপার, আমি ব্যাখ্যা দেব। দেখেন, বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি। কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না, না এই আয়াতের মানে এটা নয়, এটা কত রকম ব্যাখ্যা হচ্ছে, কতগুলো গ্রুপ হয়েছে, কত মাযহাব হয়েছে, সব জানেন আপনারা। এইখানে একই কথা একই কথা আমি বলছি যে ওনারা এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না। তাহলে এটা করছি তা না। এখানে ফাইম তো বক্তৃতা করেছেন, উনি আগেও এটা বলেছেন। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB যার ইফতেখারের কথা আপনাদেরকে উদ্ধৃত করছি, নতুন ইতিবাচক অগ্রগতি হয়েছে, এটা আমরাও মানছি। যেমন অপব্যবহারের সুযোগ কমানো ও বিতর্কিত ধারার অধ্যাদেশ, তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, নজরদারি ও জবাবদিহিরতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে। তাহলে মাহমুদুর রহমান মান্না একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো না, ইফতেখারুল আবার বিভ্রান্তি ছড়াচ্ছে, ওইটা লেখেন। তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি মনে করে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনেন। মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করে। এই যে দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। একজন
আরও বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়িয়ে বললাম, পত্রিকা ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রেবেলা 1টা 2টার সময় 100 200 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পারলে ফাঁসি দেন, বিচার করে পারলে তাকে দৌড়া মারেন, আরও কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করে, যাই হোক, একটা সাপোর্ট কথা বলতে পারবো না। এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেপ্তার করে আনছে, পাটগ্রামের ব্যাপার, দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু। মানি, আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি না কিন্তু তারপরে বলি, আপনি যদি চড় মারেন বা ওই যে বলে না ইট মারলে পাটকেলটি খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন পুলিশকে আঘাত করেছে, মারতে মারতে মেরে ফেলেছে, লটকে রেখেছে অন্য জায়গাতে। ভালো কাজ হয়েছে না, ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার, তখন এই সরকারের কাজ অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে? অর্থাৎ পুলিশকে ডেকে বলেন যার অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। কই দুইবার প্রধান উপদেষ্টা বসছেন তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বদলে দিলেন, তাতেই সব কিছু হয়ে যাবে? পুলিশের 2টো ডিআইজি বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে, সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে বেড়েছে, কেউ 6 মাসে, কারো 1 বছর লেগেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নাই। অতএব সেই পুলিশকে আপনি বলছেন বিনা পরোয়ায় গ্রেপ্তার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে তাহলে। অতএব আমরা বলতে চাই এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের। আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা নিজের মানে চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গেছেন, উপদেষ্টার এপিএস বা পিএস কারোর সাথে কথা বলেছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন, এপিএস বা পিএস বলেছি, এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টা এখন এই ধরনের কাজ আর করবেন না। আমি কিন্তু বলছি এটা আমি মানে কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরেই সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আরেকবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, ভালো এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারতো না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস করতে পারেনি।
নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি, কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব মনে করে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে, তাহলে কি হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশটি আমরা কথা পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে, তারা দেখুক, শুনুক। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স, এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। তারা চলে যাবে এবং এই যাওয়াটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই বলেন তো ভাই, কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, যাতে ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তারপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। বাকি সময় যে আলোচনাগুলো চলছে, একটু নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে তো এখন হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নেই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে। এখন পিয়ার হবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনুস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে ওইটা কার্যকরী করা যাবে না। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন, তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল। ভালো একটা বড় সংস্কার, 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখাতে যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রাসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা ধান্দাবাজ খুব বোঝে, ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করছে ধরে ফেলবে, ওটা এই এত বড় সাহস বর্তমান সরকার বলে এগুলো করিস। কিন্তু বিএনপি কেউ যদি করে, মনে করবে যে আজকে ধরবো, 6 মাস পরে বেরুলে আমার চাকরি থাকে কি না, কারণ 6 মাস পরে ক্ষমতায় কে যাবে? আমি এটা প্রচার করার জন্য বলি না। আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না, দাঁড়াবে অনেকেই, আমিও তো দাঁড়াবো, বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তাও বলছি না, কীরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ কেউ তো বলেছেন তারা তাদের মতো দাঁড়াবেন। প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকমই যদি হয়, প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে। আর ধরেন জিতু হারুক তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার হাজার মাইল উড়ে গিয়ে বিএনপির রিয়ালি কার্যকরী যেটা, তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে, তার সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না। এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছেন, অথচ এটা আরও ভালো সমাধান করা যেত। এটা এমনভাবেই করা যেত যে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না, সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না, কিন্তু কাজটা ঠিক মতো করা যেত। আমি মনে করি করা যেত। এখন এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানায় কি না, কিন্তু এটা ঠিক করি। আপনি রাজনীতি করেন না, সাকিব আল হাসানকে যদি ফুটবল ভালো খেলতে পারবে না, যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন, আমি এরকম করে বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সব করেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছে, এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন, অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে।
কথা বলেছেন, সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন। আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কি পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি, বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনারাই সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু বলছি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে, আমরা খারাপ ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, লড়াই করে করে একদূর আসছি। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে তো দিয়েছি। এখনও পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি, কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না, এমনকি ক্ষমতার লোভও করে নাই, কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছেন না। সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন, সবচাইতে বড় রাজনীতি, নির্বাচন অনুষ্ঠান করবে, সে একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার, তাহলে এটা করতে পারতেন। নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে, কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। একটা দুটো যে পারেননি তা বলবো না, আমি উদাহরণ হয়তো দিতে পারি, সেটার দরকার লাগবে না। আমি মনে করি এখন সময় আছে, এই যে অধ্যাদেশটা করেছেন, সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি, সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি, এবং সাইবার সিস্টেমটা সেইটা যদি না করেন, না করে চলেই যেতে পারেন, কিন্তু এটা পরে ঠিক করা হবে। কথা বাড়াবো না, অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন এবং এত উইথ র্যাপ্ট অ্যাটেনশন শুনছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।